দেখো, আজকে আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ ওটা পড়ব। কে লিখেছেন দেখো, জন কিটস। কিটসের কথা বলতে গেলে আমাদের কিটস যেহেতু ইংল্যান্ডের পোয়েট, তাই ইংল্যান্ডের আরও কয়েকটা পোয়েটের কথা মনে করতে হয়। তার হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মানে আমরা যেগুলো ক্লাস 11 বা 12-এর মধ্যে পড়েছি আর কি, ক্লাস 11-এ পড়েছি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। H.W. লংফেলো, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, উনিও কিন্তু একজন নেচার পোয়েট। এবং আমরা ক্লাস 12-এ আরেকটা নেচার পোয়েট এর পোয়েম আমরা পড়ব, যার নাম হচ্ছে জন কিটস। এইবার আমি কবিতায় চলে আসি আগে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়েছে, জন কিটসের ন্যাশনালিটি কি, অবশ্যই কিন্তু ইংল্যান্ড। বলছে দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি কথাটার অর্থ আমরা কি জানি, পোয়েট্রি মানে তো কবিতা, কিন্তু এখানে পোয়েট্রি সিগনিফাইজ মিউজিক, পয়েন্ট টু বি নোটেড। অর্থাৎ পোয়েট্রি কী সিগনিফাই করে, মিউজিক। তাহলে আমার একদম 1 নম্বর পয়েন্টে লিখবে, দ্য পোয়েট্রি অফ আর্থ সিগনিফাইজ দ্য মিউজিক অফ আর্থ। অর্থাৎ পোয়েট্রিটা তুলে শুধু মিউজিক হবে। পোয়েট্রি কী সিগনিফাই করছে, মিউজিক। অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্যাট মিন্স দ্য মিউজিক অফ আর্থ। আর মিউজিক মানে কি, সঙ্গীত, অর্থাৎ পৃথিবীর সঙ্গীত। 2 নম্বর পয়েন্টে লিখবে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ পেট্রাকান সনেট। স্ল্যাশ দিয়ে লিখবে অ্যান ইতালিয়ান সনেট। তোটা 14 লাইন্স যে পোয়েমগুলো হয় সেগুলোকে আমরা সনেট বলতেই পারি। এবং শুধু সনেট বললে হবে না, তার একটা আমাদের ভাগ থাকবে, যেটাকে দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের সনেট। যেমন হচ্ছে আমাদের সনেটের যে জনক, তিনি হচ্ছেন দ্য ফাদার অফ সনেট, তিনি হচ্ছেন এই পেট্রাক, এবং যার নাম থেকে এসছে পেট্রাকান সনেট। ওনার বাড়ি ইতালিতে ছিল, তাই ওনার আরেক মানে সনেটের আরেক নাম হচ্ছে ইতালিয়ান সনেট। আর ইতালিয়ান সনেটের টোটাল 2টো ভাগ আছে। প্রথম 8টা লাইন আর কল্ড, মানে ফার্স্ট 8 লাইন্স আর কল্ড অক্টেভ, আর লাস্ট 6 লাইন্স আর কল্ড সেস্টেট। মানে প্রথম 8টা লাইনকে আমরা অক্টেভ বলতে পারি, যেটা বাংলা কথা হচ্ছে অষ্টক, আর শেষের যে 6টা লাইন সেটাকে আমরা ষষ্ঠক বলবো, ইংরেজিতে হচ্ছে সেস্টেট। ওকে, এখানে যে ছন্দটা সেটা হচ্ছে তোমরা পরে মিলিয়ে নিতে পারো, লিখে নাও। দ্য রাইম স্কিম, মানে পরের পয়েন্টে লেখো দ্য রাইম স্কিম, হাইফেন দিয়ে লেখো, সব স্মলে কিন্তু, এ বি এ সরি এ বি বি এ বি বি এ, একটুখানি ফাঁকা দিয়ে CDE CDE ইজ ইউজড ইন দিস সনেট। তার ঠিক পরের পয়েন্টে লিখবে কিটস। কিটস মানে হচ্ছে আমাদের জন কিটস ফাউন্ড ইন্সপিরেশান। ইন্সপিরেশান খুঁজে পেয়েছে কোথা থেকে, ইন নেচার, অর্থাৎ প্রকৃতির মধ্যেই। তাই তো হি ইজ কল্ড নেচার পোয়েট। সেই কারণে তিনি হচ্ছে প্রকৃতিপ্রেমী কবি। লাস্ট আমরা হচ্ছে মানে লাস্ট যে পয়েন্টটা আমরা পেলাম, ঠিক তারপরেই হচ্ছে 2টো মেন পয়েন্ট আমরা লিখব। লেখো যে ইন অক্টেভ দ্য পোয়েট রিপ্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার in the voice of grasshopper. grasshopper মানে ঘাস ফড়িং। and last point লেখো, in the sestet the poet represents the music of winter in the voice of the cricket. ক্রিকেট মানে কিন্তু ওই IPL-এর ওই যে আওয়াজ ক্রিকেটে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? ক্রিকেট মানে হচ্ছে ঝিঁঝি পোকা। তাহলে পয়েন্ট 2টো আমি ক্লিয়ার করলাম, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা কি কি, এক হচ্ছে বললাম যে ইন অক্টেভ অর্থাৎ অষ্টকে দ্য পোয়েট কবি রিপ্রেজেন্টস কি তুলে ধরেছেন, দ্য মিউজিক অফ সামার, গ্রীষ্মের যে পৃথিবীর সঙ্গীতটা, গ্রীষ্মকালের যে সঙ্গীতটা, সেটা কার ভয়েসের মধ্য দিয়ে, গ্রাস হপার। গ্রাস হপার মানে কিন্তু ঘাস ফড়িং। অ্যান্ড সেকেন্ডে কি বললাম, মানে লাস্ট পয়েন্ট আর কি, সেই পয়েন্টে বলতে চাইলাম যে ইনসেস্টেড অর্থাৎ ষষ্ঠকে দ্য পোয়েট রিপ্রেজেন্টস
দ্য মিউজিক অফ উইন্টার, অর্থাৎ কবি কী তুলে ধরেছেন, যে শীতের যে মিউজিকটা, অর্থাৎ পৃথিবীর যে শীতকালীন মিউজিকটা, ইন দ্য ভয়েস অফ দ্য ক্রিকেট, ঝিঁঝি পোকার গলার আওয়াজের মধ্যে। তাহলে এটুকুটা ক্লিয়ার। চলো এবার আমরা পুরোপুরি মানে একেবারে সরাসরি কবিতাটিতে চলে যাব। এর একটা জিস্ট আছে যেটা একটুখানি এক লাইনে আমি বলে দিই। দেখো, দ্য পোয়েট্রি অফ আর্ট, মানে কবি হঠাৎ করে পৃথিবীর সঙ্গীত নিয়ে এত কথা বলতে যাবেন কেন, অর্থাৎ মিউজিক অফ আর্ট নিয়ে এত কথা বলতে যাবেন কেন? তার কারণ হচ্ছে একটাই, দেখো আজকের আমাদের পৃথিবীতে যত গায়ক গায়িকা আছে তারা যে সমস্ত গান গায়, দেখবে সব হচ্ছে মানে সব ওই মানে লাভ, ঠিক আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে লাভটাই হচ্ছে আগে চলে আসে। সেটা হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ইয়া পেরেন্টস অর ব্রাদার, হ্যাঁ, রিলেটিভস, মানে মোটামুটি এই যে মানে লাভের ব্যাপারটা তাদের কাছে মেন ফ্যাক্টর। কিন্তু পৃথিবী যে, অর্থাৎ আমাদের এই যে মাদার নেচার যে এত সুন্দর একটা সৌন্দর্যের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে, সে ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা মানে আমাদের যে গায়ক গায়িকারা কখনোই তারা গান গায় না। আমরা আজকে কেন বারবার হচ্ছে এই যে ধরো লকডাউনের ক্ষেত্রে আজকাল হচ্ছে সব বেশিরভাগ ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য একদম প্রস্তুতি ছিল, তার কারণটা হচ্ছে এই যে মেন হচ্ছে প্রকৃতির অ্যাকচুয়াল সৌন্দর্যকে উপভোগ করার জন্য, যে একটা যে যাতায়াত করা, স্কুলের ওখানে যে একটা পরিবেশ, হ্যাঁ, ওটাও কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশের একটা অন্তর্গত। কিংবা আমরা হচ্ছে পাহাড়ে চলে যাচ্ছি কোনোদিন, কিংবা সমুদ্রে চলে যাচ্ছি, নদীতে চলে যাচ্ছি, হ্যাঁ, মরুভূমিতে চলে যাচ্ছি, এগুলো সবই কিন্তু প্রকৃতির টানে। অর্থাৎ প্রকৃতি যে অপরূপ রূপের অধিকারী, সেটা নিয়েই আমরা লোভী এবং স্বার্থপর মানুষেরা কোনো সঙ্গীত রচনা না করলেও কিন্তু কবির মতে, মানে অ্যাকর্ডিং টু জন কিটস, ছোটো ছোটো কীট পতঙ্গগুলো যেগুলোকে আমরা কোনো গুরুত্ব দিই না, তারা কিন্তু তারা আর কী গান গাইবে, নিশ্চয়ই হিন্দি বাংলা ইংলিশ এইসব মানে মানে প্রেমের কোনো গান গাইবে না, তারা এই পৃথিবীর সঙ্গীত তারা রচনা করে। আমরা মনে হয় ক্লাস 10-এর একটা ছোট্ট কবিতা পড়েছিলাম, ফেবেল, রালফ ওয়ালডো এমারসনের লেখা, যেখানে কিন্তু একটা কথা ছিল যে এখানে প্রত্যেকটার একটা ইন্ডিভিজুয়াল রিজন আছে এক্সিস্ট করার জন্য, মানে আলাদা আলাদা কারণ আছে আমাদের এখানে পৃথিবীতে থাকার জন্য। সেটা একটা ছোট্ট পিঁপড়েরও যথেষ্ট গুরুত্ব আছে, একটা টাইগারেরও যেমন গুরুত্ব আছে, তেমনি কিন্তু একটা গুরুত্ব আছে ওই ছোটো পিঁপড়ে বা ছোটো কীটপতঙ্গ যেগুলো। ঠিক আছে, চলো পুরোপুরি আমরা কবিতাটিতে আবার চলে যাই। বলছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর সঙ্গীত। পোয়েট্রি মানে তো আমি বারবার বলে দিয়েছি যে পোয়েট্রি মিনস মিউজিক, অর্থাৎ পৃথিবীর সঙ্গীত ইজ নেভার ডেড, কখনো মারা যায় না। মারা যায় না তো ঠিক নয়, যে শেষ হয়ে যায় না। একে যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করি, হ্যাঁ বাচক বাক্যে, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। বলছে, হোয়েন, যখন, অল দ্য বার্ডস, সমস্ত পাখিগুলো, আর ফেন্ট, ক্লান্ত হয়ে যায়। আমরা পাখিদেরকে গায়ক হিসেবে জানি, ওরা যে সমস্ত মানে পাখির কলরব যেটাকে আমরা বলি, খুবই ভালো লাগে প্রত্যেকটা মানুষের। তাহলে ওরা যে সমস্ত যে কলরবগুলো করে, সেটা নিশ্চয়ই কোনো হচ্ছে এই যে হিন্দি বাংলা বা কোনো সিনেমার গান নিশ্চয়ই গায় না। তারা যে কলরবটা করে, তারা যে সঙ্গীতটা রচনা করে, সেটা কিন্তু কবির মতে ওই পৃথিবীর সঙ্গীত তারা কিন্তু রচনা করে। কিন্তু বলছে যে সমস্ত পাখিগুলো আর ফেন্ট, যখন ক্লান্ত হয়ে যায় উইথ দ্য হট সান, গরম সূর্যের জন্য। আমরা কি করি, আমরা কি রাস্তায় রাস্তায় ফ্যান হচ্ছে লাগিয়ে দিয়েছি যে পাখিরা এসে ওখানে বসবে, একটু ফ্যানের তলায় হাওয়া খেয়ে চলে যাবে? তাই তারা কি করে, অ্যান্ড হাইড, গিয়ে লুকিয়ে পড়ে, ইন কুলিং ট্রিজ, শীতল গাছের ছায়ায়। তাহলে ভালো করে মনে করে দেখো, যে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যে পাখিরা যখন ক্লান্ত হয়ে যায়, কিসের জন্য ক্লান্ত হয়ে যায়? হট সান একটা প্রশ্নের উত্তর হলো। আর যখন তারা ক্লান্ত হয়ে যায়, তখন গিয়ে তারা কোথায় লুকায়? সেটা হচ্ছে একটা শীতল গাছের ছায়া। বলছে, আ ভয়েস উইল রান, অর্থাৎ পাখিরা তো গান গাতে গাতে মানে পৃথিবীর সঙ্গীত রচনা করতে করতে বন্ধ করে দিল অতিরিক্ত গরম পড়েছে বলে। তাই বলে কি পৃথিবীর সঙ্গীত শেষ হয়ে যাবে? না। কি বলছে দেখো, আ ভয়েস উইল রান, একটা আওয়াজ কিন্তু চলতেই থাকবে, ফ্রম হেজ টু হেজ, এক ঝোপ থেকে আরেক ঝোপে, বা এক ঢিপি থেকে আরেক ঢিপিতে, অ্যাবাউট দ্য নিউ মুন মেড, অর্থাৎ নতুন ছাঁটা ঘাসের জমিতে। মিট কথাটা এসছে দেখো, নিউ মানে নতুন, মুন মানে হচ্ছে ছাঁটা,
আর মিড হচ্ছে মিডো। মিডো কথাটা আমরা কোথায় পেয়েছি ভালো করে মনে করে দেখো, দ্য প্রপোজাল নাটকে। প্রপোজাল নাটকে অক্সেন মিডোজের কথা বলা হয়েছে, অর্থাৎ অক্সেন মিডোজ মানে হচ্ছে তোমার ঘাস জমি। তাহলে এখানে যেটা বলতে চেয়েছে যে নতুন ছাঁটা যে ঘাসের জমি যেখানে ঝোপ ঝোপ করে রাখা হয় বা ঢিপি করে রাখা হয়, আমরা দেখেছি নিশ্চয়ই আমাদের মানে প্রায় রাস্তায় যখন লোকেরা ঘাস টাস কাটতে আসে পৌরসভা থেকে দেখবে অনেক সময়, তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে ওই কিছু কিছু করে কেটে একটা জায়গা করে ঢিপি করে রাখা হয়, তো সেইটাকে বলা হচ্ছে হেজ। তাহলে এক ঝোপ থেকে আর এক ঝোপে একটা গলার আওয়াজ কিন্তু চলতেই থাকছে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন তোমাদেরকে পড়তেই পারে, আ ভয়েস উইল রান। এখানে আ ভয়েস বলতে কোন ভয়েসের কথা বলা হয়েছে, কার ভয়েসের কথা বলা হয়েছে, সেটা অবশ্যই কিন্তু কার, ওই গ্রাস হপারের কথা, সেটা আমরা একটুখানি পরেই আমরা পড়তে পারতাম। তাহলে একটা গলার আওয়াজ কোথা থেকে কোথায় ছুটে বেড়াচ্ছে, এক ঝোপ থেকে আর এক ঝোপে নতুন ছাঁটা ঘাসের জমিতে, দ্যাট ইজ দ্য গ্রাস হপার, ওটাই হলো ঘাস ফড়িং। এখানে গ্রাস হপারের যেটা ক্যাপিটালাইজ করা হয়েছে, দ্যাট মিন্স গ্রাস হপারকে এখানে পার্সনিফাই করা হয়েছে, এবং এই পার্সনিফিকেশান এগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ, যেগুলো তোমাদের এখন বোঝার মতো নয়। বলছে হি টেক্স দ্য লিড, পরীক্ষার প্রশ্ন পড়তে পারে এই লাইনটা দিয়ে, হু টেক্স দ্য লিড, কে দায়িত্ব নিয়েছে, বলছে সে দায়িত্ব নিয়েছে। তাহলে গ্রাস হপার দায়িত্ব নিয়েছে, লিড মানে দায়িত্ব নেওয়া। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের স্বাচ্ছন্দ্যকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাহলে কে নিয়েছে, আমাদের গ্রাস হপার। বলছে হি হ্যাজ নেভার ডান, তার যেন শেষই হয় না, উইথ হিজ ডিলাইটস, তার খুশিটা, অর্থাৎ তার যেন খুশির কোনো শেষ নেই, এত আনন্দ করে এত খুশি হয় সে, তার জন্য খুশির কোনো শেষ নেই। ফর হোয়েন, কিন্তু যখন আবার কি হয়ে যাচ্ছে, টায়ার্ড আউট উইথ ফান, মজা করতে করতে সে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে, হি রেস্ট, সে বিশ্রাম নেয়। অ্যাট ইজ হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হলো একদম আরামদায়কভাবে, বিনিথ সাম প্লেজেন্ট উইড, বিনিথ মানে তলায়, সাম মানে কোনো একটা, প্লেজেন্ট মানে মনোরম, আর উইড মানে আগাছা। অর্থাৎ সে যখন মজা করতে করতে ক্লান্ত হয়ে যায়, সে তখন তাহলে কোথায় বিশ্রাম নিচ্ছে শান্তিতে, কোনো একটা মনোরম আগাছার তলায়। তার মানে যখন হচ্ছে গ্রাস হপার বিশ্রাম নিতে চলে গেল, তখন কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে গ্রীষ্মকাল কিন্তু শেষ হয়ে গেল। ওকে, তাহলে এইটুকুটা ছিল আমাদের অক্টেভ, অর্থাৎ প্রথম 8টা লাইন, অষ্টক। তো এখন যেটা মনে হলো না যে পৃথিবীর সঙ্গীত শেষ হয়ে গেল বলে, কারণ আমাদের তো প্রথমে যখন পাখিরা গান গাইছিল, গান গাইতে গাইতে যখন বন্ধ করে দিল, তখন গরমকালে দায়িত্ব নিল আমাদের গ্রাস হপার। কিন্তু সেই গ্রাস হপারটা এখন মজা করছে, এত মজা করেছে, করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, গিয়ে সে বিশ্রাম নিচ্ছে কোথায়, কোনো একটা মনোরম আগাছার তলায়। তখন মনেই হতে পারে আমাদের কাছে, এই বাবা তাহলে তো পৃথিবীর সঙ্গীত শেষ হয়ে গেল। কিন্তু দেখো তারপরের ঠিক লাইনটা পড়লেই বোঝা যাবে কি, যে না, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর সঙ্গীত কিন্তু কখনো বন্ধ হয় না। তার মানে পৃথিবীর সঙ্গীত ইজ অলওয়েজ কন্টিনিউ, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ কন্টিনিউইং এভার, এর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ পৃথিবীর সঙ্গীত কিন্তু সিজিং নেভার, কখনোই বন্ধ হয়ে যায় না। বলছে অন আ লোন উইন্টার ইভিনিং, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যাবেলা। তাহলে সন্ধ্যাবেলাটা কেমন, নিঃসঙ্গ তো অবশ্যই, এবং সঙ্গে কিন্তু শীতের। হোয়েন, যখন, দ্য ফ্রস্ট, ফ্রস্ট মানে এখানে গুঁড়ো বরফ আমরা বলতেই পারি, সেই বরফ, হ্যাজ রথ, ডাব্লু সাইলেন্ট থাকবে এখানে, রথটা উচ্চারণ করতে হবে। দেখো নিচে রথ মিনিংটা কী দেওয়া আছে, রথ মানে হচ্ছে মেড, অর্থাৎ দ্য ফ্রস্ট হ্যাজ মেড, ফ্রস্ট হ্যাজ রথ মিনস ফ্রস্ট হ্যাজ মেড, অর্থাৎ বরফ তৈরি করেছে। আর সাইলেন্স একটা নিস্তব্ধতা, পরীক্ষার প্রশ্ন পড়তে পারে, কে নিস্তব্ধতা সৃষ্টি করেছে, বরফ। ফ্রম দ্য স্টোভ, আগুনের কুণ্ডলির পাশে। আমরা ছোটোবেলা থেকেই শীতকালের রচনা লিখতে গিয়ে লিখেই আসছি বারবার, যে আগুন জ্বালিয়ে সবাই মানুষেরা একটু মানে তাপ গ্রহণ করে, অর্থাৎ আগুন পোহায়। হ্যাঁ, তো এখানেও তাই বলতে চেয়েছে, কোনো একটা আগুনের কুণ্ডলির পাশে, দেয়ার সিলস, সেখানে একটা তীক্ষ্ণ আওয়াজ শুনতে পাওয়া যাবে, দ্য ক্রিকেট সং। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, আর উষ্ণতা কী হবে, ইনক্রিজিং, বাড়তে থাকবে, এভার আস্তে আস্তে। উষ্ণতা বাড়তে থাকবে কেন, দেখো তুমি প্রচুর একটা গরম পোশাক নিয়ে একটা ফাঁকা মাঠে গিয়ে দাঁড়িয়ে আছো, দেখবে যতই গরম পোশাক নিয়ে দাঁড়াবো না কেন, ঠান্ডা কিন্তু যেন মনে হবে যে একটু বেশিই ঠান্ডা পড়েছে আজকে। আবার ওই
তার অপোজিটটা আমরা যদি ভাবি যে সত্যি বেশি ঠান্ডা পড়েছে, কিন্তু আমরা বেশ অনেকগুলো লোক একসাথে যেখানে জড়ো হয়েছে সেখানে আমরা আছি, দেখবে সেখানে আমাদের কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে যেন গরম লাগছে গরম লাগছে। এবং তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই ধরো এখন শীতকাল, প্রচণ্ড শীতকালের সময় তো আমাদের বিয়ে বাড়িগুলো বেশি পড়ে, এবং বিয়ে বাড়িতে যাওয়ার সময় দেখবে আমরা সবাই আমাদের ড্রেসগুলোকে দেখানোর জন্য কোনো রকম কোনো গরম পোশাক আমরা নিই না। তার কারণ কিন্তু একটা তো অবশ্যই আমাদেরকে একটু দেখাতে হয়, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে মানে যেহেতু প্রচুর ওখানে লোকের সমাগম হয়, সেই কারণে কিন্তু একটা পরিস্থিতিটা এমনি একটু গরম গরম থাকে। তাই বলছে যে আগুনের কুণ্ডলীর পাশে যে মানুষগুলো ধরো, বা যে মানুষটা ঠিক আছে গরম পোহানোর জন্য একটু আগুন জ্বেলেছে, তার তখন জানা গরম লাগছে, তার থেকে বেশি গরম লাগছে কখন, যখন হচ্ছে ওই ঝিঁঝি পোকা কন্টিনিউ তার কানের চারপাশে ডাকছে। তাই বলছে ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অর্থাৎ উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকছে। অ্যান্ড সিমস মনে হতে পারে টু ওয়ান, একজনের কাছে, মানে সেই ঝিঁঝি পোকার গলার আওয়াজটা যে কিনা ইন ড্রসিনেস হাফ লস্ট। ড্রসিনেস মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন অবস্থা। তন্দ্রাচ্ছন্ন অবস্থা কখন হয় মনে আছে নিশ্চয়ই, যে ঠিক ঘুমিয়ে আছি অথচ আমার মা আমার পাশের থেকে, যে আমার বালিশের পাশে যে ফোন ছাড়া আমরা থাকতে পারি না, সেই ফোনটা নিয়ে চলে যাচ্ছে, সেটা আমরা উই ক্যান ফিল ইট, আমরা বুঝতে পারি, কিন্তু উই কান্ট ডু নাথিং, আমরা কিছুই করতে পারি না। সেই পরিস্থিতিটা হচ্ছে ড্রসিনেস, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যখন আমরা হাফ লস্ট, যখন নিজেকে অর্ধেক মানে ঘুমে নিমজ্জিত অবস্থায় আছি, অর্থাৎ অর্ধেক ঘুমিয়ে পড়েছি, তখন একজনের কাছে মনে হতে পারে, মানে যে লোকটা এখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে তার কাছে এই গলার আওয়াজটা মনে হতেই পারে, ই বাবা এ তো সেই দ্য গ্রাস অফ পার্স অ্যাপোস্ট্রোফি এস আছে, অর্থাৎ রবাইয়ের, অর্থাৎ এটা তো সেই ঘাস ফড়িংয়েরই গলার আওয়াজ। কোথা থেকে? অ্যামং সাম গ্রাসি হিলস, কোনো একটা ঘাসের পাহাড় বা ঘাসের ঢিপি থেকে ভেসে আসছে। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ জেগে অবস্থায় থাকি তখন আমি বুঝতে পারছি, মানে ডিফারেন্সিয়েটটা করতে পারছি, পার্থক্যটা করতে পারছি, কোনটা ঘাস ফড়িংয়ের গলার আওয়াজ, কোনটা ক্রিকেটের গলার আওয়াজ। কিন্তু যখন আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছি তখন কিন্তু আমি সেখানে তাদের পার্থক্যটা কিছুতেই বুঝতে পারছি না, যে আদৌ এটা ঘাস ফড়িং না ক্রিকেট, একটাই হয়তো মনে হতে পারে। তাই কবি কি বলতে চেয়েছেন, যে হচ্ছে ড্রসিনেস হাফ লস্ট অবস্থায় আছে তার কাছে মনে হতে পারে ক্রিকেটের আওয়াজটাকে সেই ঘাস ফড়িংয়ের গলার আওয়াজ, যেটা সে গরমকালে শুনেছিল। মানে এটাই বোঝাতে চাইলো কবি, যে তাদের সঙ্গীতটা, মিউজিক অফ আর্থ কি পৃথিবীর সঙ্গীতটা এতটাই ইনস্ট্যান্ট, এতটাই কন্টিনিউয়াস, যে উই কান্ট ডিফারেন্সিয়েট অ্যামং দ্য সাউন্ডস অফ দেম হোয়েন উই আর ইন ড্রসিনেস। যখন আমরা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকি আমরা কিন্তু এই দুটোর মধ্যে কোনো রকম কোনো পার্থক্য আমরা বুঝতে পারি না। একদম ইজি কবিতা, এখানে না বোঝার কিছুই নেই, সমস্ত ওয়ার্ডগুলো আমি প্রায় বলে দিয়েছি। তাও যদি কারোর কোনো ওয়ার্ড লাগে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। ওকে, সি ইউ লেটার।